সবাইকে স্বাগত 10 মিনিট স্কুলে আজকের ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় নগদ প্রবাহ বিবরণী, এবং আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। তা হচ্ছে নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য, এবং নগদ প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য। আমরা প্রায় নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীকে একই হিসাব পদ্ধতি মনে করে থাকি, কিন্তু আজকে আমরা জানবো যে নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে আসলে কি কি পার্থক্য রয়েছে, এবং পরবর্তীতে নগদান প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। নগদ উপার্জন ক্ষমতার উপরই ব্যবসায়ের গতি ও বৃদ্ধি নির্ভর করে। সারা বছর নগদের আগমন এবং নির্গমন বিশ্লেষণের নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা পেয়ে থাকি। অপরদিকে নগদান বইয়ের ক্ষেত্রে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে সকল লেনদেনের মাধ্যমে নগদ অর্থ প্রাপ্তি ঘটে এবং প্রদান ঘটে, সেই লেনদেনগুলোকে একত্র করে নগদান বইয়ে দেখানো হয়ে থাকে। আজকে আমরা ডিটেইলসে জানবো নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এখানে প্রথমে শিরোনাম, পরবর্তীতে নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর ছক টানা হয়েছে। শিরোনামে মূলত কি কি পার্থক্য রয়েছে দুটো বিষয়ের মধ্যে সেটি তুলে ধরা হয়েছে। নগদান বই নগদ লেনদেন নিয়ে গঠিত হয়, আর নগদ প্রবাহ বিবরণী নগদ টাকার আগমন এবং নির্গমন নিয়ে গঠিত হয়ে থাকে। তাই আপাত দৃষ্টিতে দুটোই একই রকম মনে হয়, কিংবা নগদ বিবরণী নগদান বইয়ের সংক্ষিপ্ত সার এই ধরনের মনে হতে পারে, কিন্তু বাস্তবে দুটো ভিন্ন। আজকে সেই ভিন্ন বা পার্থক্যগুলো আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে প্রস্তুতের কারণ। নগদান বই মূলত একটা আর্থিক বছর শেষে প্রস্তুত করা হয়, এবং সেখানে নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করার জন্য নগদান বই প্রস্তুত করা হয়ে থাকে। কেন নগদ তহবিল নির্ণয় করা হয়? একটি নির্দিষ্ট সময়ের শেষে কি পরিমাণ নগদ প্রাপ্তি ও প্রদান ঘটেছে তা নগদান বইয়ে জানা যায়, এবং আর্থিক পিরিয়ড শেষে অর্থাৎ নির্দিষ্ট বছর শেষে নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করা হয়ে থাকে। অপরদিকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের মূল কারণ থাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত সম্পর্কে জানা। এর পরের পার্থক্যটি হচ্ছে প্রস্তুতের সময়। নগদান বই একটি হিসাব বছর শেষে প্রস্তুত করা হয়, এবং চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরি করার আগে নগদান বই তৈরি করে নিতে হয়। অপরদিকে চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরি করার পর নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হয়। কলাম, ধাপ বা সংখ্যার নগদান বইয়ে সাধারণত 3 প্রকার হয়ে থাকে। কি কি? একটি হচ্ছে 1 ঘরা নগদান বই, অপরটি 2 ঘরা নগদান বই, এবং সর্বশেষটি 3 ঘরা নগদান বই। 1 ঘরা নগদান বইয়ে টোটাল 8টা কলাম থাকতে হয়, 2 ঘরা নগদান বইয়ে 10টি, এবং 3 ঘরা নগদান বই যখন আমরা প্রস্তুত করি তখন 12টা কলাম থাকে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের সময় 3টি ধাপ থাকে। একটি হচ্ছে ব্যবসা পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, পরবর্তী বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, এবং সর্বশেষটি হচ্ছে অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম। তাহলে আমরা প্রথমে কি পার্থক্য সম্পর্কে জানলাম। প্রস্তুতের কারণ, নগদান বই প্রস্তুত করা হয় নগদ তহবিলের পরিমাণ জানার জন্য, এবং এটি অবশ্যই আর্থিক বছরের শেষে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় কারণ আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের জন্য। এছাড়া প্রস্তুত করা হয় কোন সময়? নগদান বই চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরি করার আগে প্রস্তুত করে নিতে হয়, এবং নগদ প্রবাহ বিবরণী চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরি করার পর প্রস্তুত করা হয়ে থাকে। কলাম, ধাপ বা সংখ্যা নগদান বইয়ে সাধারণত 3 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে 1 ঘরা নগদান বই, অপরটি 2 ঘরা নগদান বই, এবং সর্বশেষটি 3 ঘরা নগদান বই। 1 ঘরা নগদান বই যখন আমরা প্রস্তুত করব তখন 8টি কলাম করতে হবে, 2 ঘরা নগদান বই প্রস্তুতের সময় 10টি, এবং 3 ঘরা নগদান বই প্রস্তুতের সময় 12টি কলাম করতে হবে। নগদ প্রবাহ বিবরণীতে 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হচ্ছে ব্যবসা পরিচালনা সংক্রান্ত নগদ কার্যক্রমগুলো লিপিবদ্ধ করতে হয়। এরপরে ব্যবসা বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম লিপিবদ্ধ করতে হয়, এবং সর্বশেষটি হচ্ছে অর্থ সংস্থান সংক্রান্ত কার্যক্রম লিপিবদ্ধ করতে হয়। এরপরেরটি হচ্ছে প্রকাশকাল। আর্থিক বিবরণী প্রকাশের সময় নগদান বই প্রকাশ করা হয় না। নগদান বই আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বেই প্রস্তুত করা হয়ে থাকে। অপরদিকে নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে আর্থিক বিবরণী প্রকাশের সময় ক্ষেত্র বিশেষে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয় কার্যকলাপ থেকে প্রাপ্ত নগদ এবং তা উপস্থাপন। নগদান বইতে প্রতিষ্ঠানের কার্যকলাপ থেকে নগদ প্রাপ্তি হলে সেই পরিমাণকে দেখানোর কোনো ব্যবস্থা থাকে না।
কিন্তু যখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়, সেখানে প্রতিষ্ঠানের কার্যকলাপ থেকে যদি নগদ প্রাপ্তি ঘটে থাকে, সেই পরিমাণকে অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়ে থাকে। আরেকটি পার্থক্য হচ্ছে উপাদান। দৈনন্দিন আর্থিক নগদ লেনদেনগুলো নিয়ে নগদান বই তৈরি করা হয়, অর্থাৎ দৈনন্দিন যে পরিমাণ আর্থিক নগদ লেনদেন ঘটে থাকে সেই নগদ লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। বিশদ আয় বিবরণী এবং তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণী এ দুটো থেকেই নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী তৈরি করার সময় বিশদ আয় বিবরণী এবং তুলনামূলক আর্থিক অবস্থা বিবরণীর প্রয়োজন হয় এবং সেখান থেকেই নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। তাহলে আমরা জানলাম নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণী প্রকাশকালের মধ্যে পার্থক্য রয়েছে, যেটি হচ্ছে আর্থিক বিবরণী প্রকাশের সময় নগদান বই প্রস্তুত করা হয় না, কিন্তু আর্থিক বিবরণী প্রকাশের সময় কিছু কিছু ক্ষেত্রে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে কার্যকলাপ থেকে প্রাপ্ত নগদ এবং উপস্থাপন। নগদান বইতে প্রতিষ্ঠানের কার্যকলাপ থেকে নগদ প্রাপ্তি ঘটলে সেই পরিমাণকে দেখানোর কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু যখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় তখন প্রতিষ্ঠানের কার্যকলাপ থেকে নগদ প্রাপ্তি ঘটলে সেই পরিমাণকে খুবই গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়ে থাকে। এবং আরেকটি পার্থক্য হচ্ছে উপাদান। দৈনন্দিন যে পরিমাণ আর্থিক নগদ লেনদেন হয়ে থাকে সেই সব লেনদেন নিয়ে নগদান বই তৈরি করা হয়ে থাকে, কিন্তু যখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় তখন বিশদ আয় বিবরণী এবং তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী, এই দুটো বিবরণী নিয়ে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়ে থাকে। নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর পার্থক্যের বিষয় হচ্ছে তুলনা। সাধারণত নগদান বাজেটের সাথে নগদান বইয়ের তুলনা করা হয়ে থাকে। তাহলে নগদান বইয়ের কিসের সাথে তুলনা করা হয়ে থাকে? নগদান বাজেটের সাথে তুলনা করা হয়ে থাকে। অপরদিকে নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণীর সাথে প্রকৃত নগদ প্রবাহ বিবরণীর তুলনা করা হয়ে থাকে। এবং সর্বশেষটি হচ্ছে অনগদ দফা। নগদান বইতে অনগদ প্রদর্শন করা হয় না, অর্থাৎ কোনো প্রকার অনগদ লেনদেন নগদান বইয়ের মধ্যে আসবে না, কিন্তু যখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় তখন অনগদ লেনদেন আসতে পারে, যেমন অদৃশ্য ও ভুয়া সম্পত্তির অবলোপন এবং স্থায়ী সম্পদের যে অপচয় হয়ে থাকে সেই জিনিসগুলো নগদ প্রবাহ বিবরণীতে আসে। তাহলে আমরা পার্থক্যের কি কি বিষয় জানলাম? তুলনা সম্পর্কে জানলাম। নগদান বই মূলত নগদান বাজেটের সাথে তুলনা করা হয়ে থাকে। অপরদিকে নগদ প্রবাহ বিবরণী প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণীর সাথে প্রকৃত নগদ প্রবাহ বিবরণী যেটা এসেছে এ দুটোর মধ্যে তুলনা করতে হয়। আরেকটি হচ্ছে অনগদ দফা। নগদান বইতে অনগদ দফাগুলো প্রদর্শন করা হয় না, কিন্তু যখন নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় তখন অনগদ দফা, যেমন অদৃশ্য বা ভুয়া সম্পত্তির অবলোপন এবং স্থায়ী সম্পদের যে অপচয়, এই ধরনের বিষয়গুলো প্রদর্শন করা হয়ে থাকে। এতক্ষণ আমরা যে নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্যগুলো দেখলাম, এই পার্থক্যগুলো দেখে আমরা স্পষ্ট বলতে পারি যে দুটি ভিন্ন উদ্দেশ্যে গঠন করা হয়, অর্থাৎ নগদান বই এবং নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয় দুটি ভিন্নভাবে এবং এদের বৈশিষ্ট্য ও প্রকৃতি একটি অপরটি থেকে সম্পূর্ণ আলাদা। এখন আমরা জানব নগদ প্রবাহ বিবরণী এবং বিশদ আয় বিবরণীর মধ্যে পার্থক্য। নগদ প্রবাহ বিবরণী বলতে বোঝায় যে বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি, আর অপরদিকে যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়কাল শেষে আর্থিক ফলাফল সম্পর্কে জানা যায় তাকে বিশদ আয় বিবরণী বলা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হাতের বাঁ সাইডের কলামে নগদ প্রবাহ বিবরণী লেখা হয়েছে এবং হাতের ডান সাইডে বিশদ আয় বিবরণী সম্পর্কে লেখা হয়েছে। প্রথমেই আমরা যে পার্থক্যটুকু দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রতিষ্ঠানের সকল প্রকার নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের পরিমাণ নগদ প্রবাহ বিবরণী থেকে জানা যায়। আন্তঃপ্রবাহ বলতে বোঝানো হয়েছে প্রতিষ্ঠানের যে প্রকার নগদ টাকা আসে সেইটুকুকে নগদ আন্তঃপ্রবাহ বোঝানো হয়েছে। অপরদিকে প্রতিষ্ঠান থেকে এই আগমনকৃত টাকাটুকু কোথায় ব্যয় করা হচ্ছে সেটুকে বলা হয়েছে নগদ বহিঃপ্রবাহের পরিমাণ। এই নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের পরিমাণ আমরা নগদ প্রবাহ বিবরণী থেকে খুব সহজেই জানতে পারি। বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে প্রতিষ্ঠানের রাজস্ব কিংবা মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ এখান থেকে জানা যায়।
আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় বলতে বুঝাই যেসব আয় ব্যয়ের কার্যকাল একটি হিসাবকালের মধ্যে বিদ্যমান তাকে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় বলা হয়ে থাকে। তাহলে বিশদ আয় বিবরণীতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ মুনাফা জাতীয় আয় ও ব্যয় হয়ে থাকে সেটুকু লিপিবদ্ধ করা হয়ে থাকে। এর পরের পয়েন্টে বলা হয়েছে নগদ অর্থের আদান প্রদান জানার জন্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণীতে কি পরিমাণ নগদ অর্থ এসেছে এবং কোথায় কোথায় ব্যয় করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে এবং অর্থ সংস্থান করা হয়েছে, এই বিষয়গুলো মূলত আমরা নগদ প্রবাহ বিবরণীতে খুব সহজেই বুঝতে পারি। এবং বিশদ আয় বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্যই থাকে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে বা হিসাব বছর শেষে নিট লাভ বা ক্ষতির পরিমাণ জানার জন্য। নগদ প্রবাহ বিবরণীতে নগদ, অনগদ উভয় লেনদেন হিসাবভুক্ত হলেও বকেয়া লেনদেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হিসাবভুক্ত হয় না। বিশদ আয় বিবরণীর ক্ষেত্রেও নগদ, অনগদ এবং বাকি সকল প্রকার আয় ব্যয় সমূহকে লিপিবদ্ধ করে দেখাতে হয়। তাহলে নগদ প্রবাহ বিবরণী এবং বিশদ আয় বিবরণীর প্রথম পার্থক্যটি আমরা জেনে আসলাম। নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ সম্পর্কে আমরা সুস্পষ্ট ধারণা পেতে পারি। নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে নগদ কি পরিমাণ আগমন ঘটেছে এবং বহিঃপ্রবাহের মাধ্যমে এই আগমনকৃত টাকাটুকু কোথায় কোথায় ব্যয় করা হচ্ছে সেই সম্পর্কে জানা যায়। বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে প্রতিষ্ঠানের রাজস্ব বা মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ জানা যায়। নগদ অর্থের আদান প্রদান জানার জন্য নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। অর্থাৎ কি পরিমাণ নগদ অর্থ একটি প্রতিষ্ঠানে আদান প্রদান হচ্ছে তা আমরা নগদ প্রবাহ বিবরণী দেখলেই বুঝতে পারি। কিন্তু বিশদ আয় বিবরণী প্রস্তুতের মূল উদ্দেশ্য থাকে প্রতিষ্ঠানের নিট লাভ এবং যদি কোনো প্রকার নিট ক্ষতি হয়ে থাকে সে সম্পর্কে প্রতিষ্ঠান ধারণা লাভ করতে পারে। নগদ প্রবাহ বিবরণীতে নগদ, অনগদ উভয় লেনদেন হিসাবভুক্ত হলেও বকেয়া লেনদেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হিসাবভুক্ত হয় না। বিশদ আয় বিবরণীর ক্ষেত্রেও নগদ, অনগদ এবং বাকি সকল প্রকার আয় ব্যয় সমূহকে লিপিবদ্ধ করে দেখাতে হয়। এছাড়া আরো কিছু পার্থক্য রয়েছে, সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণীতে মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় উভয় প্রকার নগদ লেনদেন সমূহই লিপিবদ্ধ করা হয়ে থাকে। মুনাফা জাতীয় বলতে বোঝায় যেসব আয় বা ব্যয়ের কার্যকাল একটি হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে তাদেরকে, এবং মূলধন জাতীয় বলতে বোঝায় যেসব আয় ও ব্যয়ের কার্যকাল একাধিক হিসাবকালের মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে। এ ধরনের কোনো প্রকার নগদ লেনদেন যদি হয়ে থাকে একটি প্রতিষ্ঠানে, সেই লেনদেনগুলো নগদ প্রবাহ বিবরণী যখন প্রস্তুত করা হবে তখন আসবে। কিন্তু যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়, যেহেতু একটি নির্দিষ্ট সময় শেষে শুধুমাত্র ওই নির্দিষ্ট বছরের হিসাবটুকুই লিপিবদ্ধ করা হয়, সেজন্য পরিচালন রাজস্ব জাতীয় লেনদেন সমূহ অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়ে থাকে। সর্বশেষ পয়েন্টটি হচ্ছে বিশদ আয় বিবরণী তৈরি করার পরই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। অর্থাৎ বিশদ আয় বিবরণীর উপর কিন্তু নগদ প্রবাহ বিবরণী বেশ নির্ভরশীল। আগে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে, তারপর সেখান থেকে তথ্য নিয়ে পরবর্তীতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হবে। অপরদিকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পূর্বেই বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয় বিধায় বিশদ আয় বিবরণী কিন্তু নগদ প্রবাহ বিবরণীর উপর নির্ভরশীল না। তাহলে কি কি পার্থক্য সম্পর্কে জানলাম? প্রথমে হচ্ছে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় উভয় প্রকার লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়। বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে পরিচালন রাজস্ব জাতীয় লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়ে থাকে, অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেন সমূহ লিপিবদ্ধ করা হয়ে থাকে। বিশদ আয় বিবরণী প্রস্তুত করার পরই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার আগেই আমাদের বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে নগদ প্রবাহ বিবরণী এবং বিশদ আয় বিবরণীর মধ্যে এদের বৈশিষ্ট্য, প্রকৃতি এবং উদ্দেশ্য অনুযায়ী যথেষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই।